ওকে, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার কাছে। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনাদের আসলে সিকোয়েন্সিয়ালি আপনাদের যে মাল্টিপ্লেক্সে সেটার পরে আসলে ইরর ডিটেকশন কারেকশন পড়ানোর কথা ছিল, কিন্তু ওই টপিক যেটা সেটা আর কি বেসিকলি যে মানে আমি আসলে অফলাইন ক্লাসে নিতে যাচ্ছি, কারণ ওখানে আসলে অনেক কিছু ম্যাথ এবং কিছু ডায়াগ্রাম টাইপসের বুঝার ব্যাপার আছে। তো যার কারণে আসলে এটা আমি এখন অনলাইন ক্লাসে নিলে এটা আসলে খুব একটা ফ্রুটফুল হবে না। তো ওটা আর কি এর জন্য হচ্ছে কি আমরা একটা টপিক আর কি স্কিপ করে আমরা সামনের টপিকে আগাচ্ছি। এটা এটা মোস্টলি হচ্ছে আপনাদের আর কি আজকে যে দুটো টপিক পড়াবো সেই দুটো টপিকে আসলে টোটালি বলতে পারেন মোটামুটি থিওরিটিক্যাল বেস। সো এর কারণে হচ্ছে এই টপিকগুলোকে আর কি চুজ করা। ওকে, সো শুরু করতেছি। আমার কথা ক্লিয়ারলি আশা করি শোনা যাচ্ছে। ইন কেস যদি কথা শোনা না যায় বা সামহাও যদি মাঝপথে ডিসকানেক্ট হয়ে যায়, সিআররা একটু কাইন্ডলি হচ্ছে আমাকে একটু নোটিফাই করবেন। আর আমি এর আগে আপনাদের অনলাইন ক্লাসে বলছিলাম যে আমি যখন হচ্ছে চ্যানেল মানে সুইচ করলে আসলে আমি দেখতে পারি না নতুন কেউ জয়েন হতে করতে চাচ্ছে কিনা। তো ইন কেস যদি কেউ এরকম আর কি জয়েন হতে না পারেন এটা আমাকে জানাবেন। ওকে, আচ্ছা, সো আমরা আজকে যে ফার্স্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জিএসএম। সো জিএসএম যদি বলি, জিএসএম এর ফুল ফর্ম হচ্ছে আপনার গ্লোবাল সিস্টেম আর্কিটেক্ট, গ্লোবাল সিস্টেম মনিটরিং আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি জিএসএম বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের যে মোবাইল ফোনে যে আমরা বলতে পারেন যে যে সিমের যে ব্যাপারটা, এটাকে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে জিএসএম এর সাথে তুলনা করতে পারি। ওকে, সো আমরা আসলে এইখানে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে যেগুলো যেগুলো জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে জিএসএম কি, জিএসএম এর যে স্ট্রাকচার, জিএসএম এর আর্কিটেকচার এবং এর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। সো এগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য কন্টেন্ট। এখন হচ্ছে জিএসএম বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে। সো জিএসএম যেটা বললাম, জিএসএম হচ্ছে কি একটা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন সিস্টেম। সো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন সিস্টেম বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে প্রত্যেকটা মোবাইল কমিউনিকেশনের জন্য প্রত্যেকটা ডিভাইসকে যে এই যে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা এবং এদের মধ্যে ইন্টারনাল নেটওয়ার্ক বা কানেকশন তৈরি করা, এই জিনিসগুলো হচ্ছে আমার জিএসএম এর মাধ্যমে হয়ে থাকে। এবং এই জিএসএম এ যে টেকনোলজি ইউজ করা হয় এটা ইদার টিডিএমএ অর এফডিএমএ। টিডিএমএ বলতে টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস, আর এফডিএমএ বলতে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের যখন হচ্ছে ইদার হচ্ছে কি হচ্ছে যে যদি দুইটা মোবাইল ফোন যদি নিজেদের মধ্যে কানেক্টেড হয়, দ্যাট মিনস হচ্ছে দুইটা ফোনের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে কানেকশন হবে। লেটস সে আমরা একই মনে করেন ধরেন হচ্ছে আপনার বাসার মধ্যে একই রুমের মধ্যে ধরে হয়তো বা আপনি আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, আপনার কোনো ফ্যামিলি মেম্বার আরেকজনের সাথে কথা বলতেছেন, এবং আপনারা দুজনই হচ্ছে ধরেন হচ্ছে একটা পার্টিকুলার সিমে একটা পার্টিকুলার নেটওয়ার্কেরই সিম ইউজ করেন। লেটস সে দুজনই হচ্ছে জিপি সিম ইউজ করেন, এবং আপনারা দুইজন হচ্ছে দুটো একই জায়গায় বসে দুজন আলাদা আলাদা মানুষের সাথে কথা বলতেছেন ফোনে। এখন হতে পারে যদি আপনার যে নেটওয়ার্কটা সেটা যদি এফডিএম এর আন্ডারে থাকে, তাহলে হবে কি আপনিও ফোনে মনে করেন একই পেসে কথা বলতেছেন, একই গলার টোন একই ইয়াতে কথা বলতেছেন, আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে একই পেসে কথা বলতেছেন। কিন্তু ওরা যখন হচ্ছে এই জিনিসটাকে নেটওয়ার্কে কনভার্ট করবে, সেই ক্ষেত্রে দেখা যাবে কি তারা এখানে কি করতেছে যে আচ্ছা, হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু আমাকে একটু জানাবে। জি মিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো যেটা বলছিলাম যে এখন যদি এরকম হয় যে দুজনে যদি এরকম কথা বলেন, তাহলে যদি এখন এফডিএমএ আর টিডিএমএ, এটা অপারেটর টু অপারেটর ভ্যারি করে। এটার কোনো আপনি ফিক্সড বলতে পারবেন না যে আমার এটা হচ্ছে এফডিএমএ তে করা বা এটা টিডিএমএ তে করা। ইভেন কারেন্টলি আসলে যে রকম সিস্টেম গুলো আছে সেখানে এরা হচ্ছে এই জিনিসটাকে কন্টিনিউয়াস সুইচ করতে পারে।
ঠিক আছে? কারণ এফডিএম এর কিছু পজিটিভ সাইড আছে, টিডিএম এর কিছু পজিটিভ সাইড আছে। সো যেটা বলছিলাম যে ধরেন হচ্ছে আপনি একই রুমে বসে দুজন কথা বলতেছেন, যদি আপনার ইয়াটা এফডিএম এতে টিউন আপ করা থাকে, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনারা দুজন ধরেন একই টোনে, একই লেভেলে, একই পেসে কথা বলতেছেন, স্টিল আপনাদের ভয়েসের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে ধরেন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে রাখবে, যে ধরেন হচ্ছে আপনি যখন কথা বলবেন আপনার কথাটাকে 10 to 20 হার্টজ এর মধ্যে রাখলো, 10 থেকে 20 হার্টজ এর মধ্যে রাখলো, এবং এর মধ্যে দিয়ে সে হচ্ছে সেটাকে পাস করবে আপনি যার সাথে কথা বলতেছেন। এবং যদিও আপনার রুমে যে আরেকজন যে কথা বলতেছেন তিনিও সেম ইয়াতেই কথা বলতেছেন, বাট সে কি করলো, তার কথাটাকে 30 থেকে 40 হার্টজ এর মধ্যে কনভার্ট করে ফেললো, এবং এতে করে সেখানে আর কি সে সেটাকে পাস করতেছে। তো এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সেস হয়ে যাচ্ছে। আবার যদি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সেস হয়, সেক্ষেত্রে কি হবে, কিছু সময় হচ্ছে শুধুমাত্র আপনার কথাটাকে পাস করবে, কিছু সময় হচ্ছে আপনার রুমে যে আরেকজন আছে তার কথাটাকে পাস করবে। এখন এতে করে কি হচ্ছে, যে এটাতে করে কিন্তু এরকম হবে না যে আমি কথা বলতেছি, আমার কথাটা কিছুক্ষণ আটকায় আছে, বা ও আমাদের কথার ফ্লোতে কোনো চেঞ্জ হচ্ছে, এরকম কিন্তু কিছু হবে না। কারণ এখানে সময়টা এত জলদি জলদি আসলে চেঞ্জ হয়, এত মনে করেন এত মিলি সেকেন্ড পর পর কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, আমার কোনো কথা আটকায় যাবে না, বা আরেকজন যে কথা বলবে তার কোনো কথা আটকাবে না। ঠিক আছে, যদি না নেটওয়ার্ক কোনো ইস্যু থাকে। একদম আমি বলতেছি এখন আমার নেটওয়ার্কের কোনো ইস্যু নাই। কারণ দেখা যাবে কি আমি মনে করেন আমি যে মানে আমি এই ওয়ার্ডটা ইউজ করতেছি, যে আমি অ্যাজ আ ওয়ার্ড হিসেবে যখন ইউজ করতেছি, এটা বলতেও কিন্তু আমার কিছু সময় লাগতেছে। ওই এখানে টিডিএম এ যখন ইউজ করে, এই আমি কথা বলতে আমার যতটুকু সময় লাগতেছে, এখানেও দুইবার মনে করেন যে সুইচ করে ফেলছে স্টেশন, মানে দুইবার হচ্ছে এই জিএসএম এ সুইচ করে ফেলছে। এই আমি কথা বলতে আমার যতক্ষণ লাগে, সেখানে একবার আমার কাছ থেকে টাইম ডিভিশন নিচ্ছে, আরেকবার হচ্ছে আমার রুমমেটের কাছ থেকে টাইম ডিভিশন নিচ্ছে। সো তার মানে হচ্ছে সময়ের বা ডিফারেন্সটা এতটাই কম থাকে, এবং এত ফাস্ট এরা কন্টিনিউয়াসলি সুইচ করতে থাকে। এই যে এখানে যে যখন হচ্ছে কিছুক্ষণ সময় যে ও আমার কাছ থেকে যে ফ্রিকোয়েন্সি গুলো নিচ্ছে না, এই জিনিসটা আসলে মানে আমার ইন্টেলিজেন্স আছে সে আসলে এটাকে ক্যাচ করতে পারবে না। মানে বলতে পারে যে ফর হিউম্যান এটাকে আসলে বোঝাটা আসলে কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে, সো যার কারণে হচ্ছে কি এই ডিজিটাল টেকনোলজি এটা টিডিএম এ তো কাজ করতে পারে, এফডিএম এ তো কাজ করতে পারে। এখন ওই যেটা বললাম, যে এখন এটা অনেক সময় আগে যেটা থাকতো যে অপারেটর টু অপারেটর জিনিসটাকে আসলে সেপারেট করে দেওয়া হতো, যে এই অপারেটর ধরেন জিপিতে হচ্ছে টিডিএম ইউজ করবে, রবিতে হয়তো এফডিএম ইউজ করবে, এরকম কিছু ফিক্সড কিছু ছিল। কিন্তু এখনকার সিনারিওতে এরা হচ্ছে নিজেদের মধ্যে সুইচ করতে পারে। ধরেন হচ্ছে আমার এখানে কানেকশন নিচ্ছে, আমার এখান থেকে এফডিএম এ চলতেছে, হয়তো বা আমার উপরে আমার পাশের বিল্ডিং এ যিনি আছে তিনিও হয়তো জিপিডিসি চালাচ্ছে, বাট ওনার কাছ থেকে হয়তো জি বলেন। আমারও সেম এরকম ভেঙে ভেঙে আসতেছে কথা, আমি আচ্ছা ভাবছি আচ্ছা, আমারটাই প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে আবার দেখতেছি। ওকে ঠিক আছে। মিস ক্লাস কি রেকর্ডেড থাকবে? না না, ক্লাস যদি কেউ রেকর্ড করতে চান রেকর্ড করেন, আমার এখানে রেকর্ড আমি আসলে করতে পারি না, হ্যাঁ, এই জন্য আর কি একটু সমস্যা হয়ে যায়। ওকে, আচ্ছা এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে এখনকার যে সিনারিও, এখনকার যেহেতু অনেক অ্যাডভান্স টেকনোলজি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি মনে করেন আমি কথা বলতেছি, মানে আমার পাশের ফ্ল্যাটে হচ্ছে একই সেম, ওরা হচ্ছে জিপি সেম, হয়তোবা আমার এখান থেকে সে এফডিএম এতে চুজ করছে, তার এখান থেকে হয়তোবা টিডিএম এতে সে সুইচ করে ফেলছে। তো এটা আসলে কি সেখানে হয়তোবা সেটাকে বেশি বেনিফিশিয়াল, কারণ এখনকার এগুলোকে এতটা এতটা মনে করেন যে এগুলোকে এতটা ট্রেন আপ করা হয়েছে, ওরা আসলে নিজেদের মধ্যে থেকে এই এই ছোট ছোট ডিসিশন গুলোকে আসলে নেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। ওকে, সো এখন হচ্ছে কি এখানে হচ্ছে একটা জিএসএম এর জন্য, জিএসএম এ বলতে পারি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স হওয়ার জন্য এই
চার-পাঁচটা এখানে আর কি কিছু কন্ডিশন দেওয়া হয়েছে। দ্য স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম হ্যাড টু মিট সার্টেন ক্রাইটেরিয়াস। দ্যাট মিনস লেটস সে হচ্ছে আমি একটা নতুন একটা সিম বানাইলাম, হ্যাঁ? এখন আমার এই সিমটাকে জিএসএমএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, হ্যাঁ, এইটা বলার জন্য একে হচ্ছে এই 5টা ক্রাইটেরিয়াকে ফলো আপ করতে হবে। প্রথমটা হচ্ছে কি স্পেকট্রাম এফিসিয়েন্সি। স্পেকট্রাম এফিসিয়েন্সি বলতে কি এরকম বোঝাচ্ছে যে মনে করেন যে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো কি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। সো এই যে কন্টিনিউয়াস এই যে যদিও এফডিএম বলি টিডিএম বলি এই যে ফ্রিকোয়েন্সি গুলোকে যে এফিসিয়েন্সি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে, যেহেতু এটা টোটালি একটা ওয়্যারলেস মিডিয়া, রাইট? সো ওয়্যারলেস মিডিয়ামে এই যে আমার ওয়্যারলেস মাধ্যমে হচ্ছে যে এই জিনিসটাকে যে আসলে মানে কন্টিনিউ করা, যে একটা ওয়্যারলেস আমি একটা ফ্রিকোয়েন্সিতে একটা ইনফরমেশন নিলাম, এই ফ্রিকোয়েন্সিটাকে কন্টিনিউয়াস আমি এটাকে বজায় রেখে আমি আমার যে আর কি এন্ড অফ দ্য ইয়াতে যে আর কি আছে তার কাছে যে এই ইনফরমেশনটাকে পাঠানো, সেই স্পেকট্রামটাকে ধরে রাখা এবং এফিশিয়েন্টলি আমার ইউজার এন্ডে পাঠানো, এরকম একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। এটা গেল 1 নম্বর। ইন্টারন্যাশনাল রোমিং। এখন এটাকে ইন্টারন্যাশনাল রোমিং সবসময় নাও বলা যেতে পারে, এটাকে রোমিং কথাটাই আমরা শুধুমাত্র বলতে পারি। ইন্টারন্যাশনাল রোমিং হচ্ছে কি, যদি হচ্ছে আমার সিম ইন্টারনেট রোমিং মানে তো আমরা বুঝি যে যখনই ওর নেটওয়ার্কে আন্ডারে থাকবে ওকে আমরা সার্ভিসের মধ্যে অ্যাভেলেবল পাবো। দ্যাট মিনস হচ্ছে এরকম যে আমাকে বারবার করে ওই যে মানে সিমের সাথে কি কানেকশন আছে কি আর মানে নাই এরকম আর কি করতে হচ্ছে না। আমি যদি কোনো একটা স্টেশনের নেটওয়ার্কে আন্ডারে থাকি, মনে করেন আমি এখানে রবি নেটওয়ার্কে আন্ডারে আছি, ও অটোমেটিক এখান থেকে সার্ভিসের জন্য সব সময় অ্যাভেলেবল থাকবে। এর জন্য আমাকে ওর কাছে যাইতে হবে না যে আমাকে এখন ফোন করা, মানে যদি আমি সহজ কথায় বলি, ফোন করার আগে আমাকে কোনো কানেকশন তৈরি করতে হবে না। আমি কিন্তু কি করি, জাস্ট ফোনে হচ্ছে কি নাম্বারে যে কল বাটন টিপ দিই, ও কিন্তু সার্ভিস অটোমেটিক কানেক্ট করে ফেলতেছে। এখানে কিন্তু এর আগে আমার কোনো পারমিশন চাইতে হয় না, যেমন ওই যে আমাদের যে সিএসএমএ এর মধ্যে ছিল না যে নেটওয়ার্ক বিল্ড করার আগে পারমিশন চাইতে হচ্ছে, অথবা কে আগে কে পরে এরকম একটা এরকম কোনো কিছু না। আমি যদি আমি যদি ফোনে কলও না করি, আমার ফোন কি ওই নেটওয়ার্কের সার্ভিসের মধ্যে থাকে। কারণ হচ্ছে কি দেখবেন যে ফোনের উপরে দেখা যায় যে 5টা লাইন থাকে, কতটুকু কানেকশন আছে, কতটুকু ইয়ে আছে। দ্যাট মিনস আমি যদি যতক্ষণ আমি নেটওয়ার্ক ইয়ার আন্ডারে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার সার্ভিস অ্যাভেলেবেল থাকবে, আমি সেই সার্ভিসটাকে ইউজ করি আর না করি। সো এটা হচ্ছে রোমিং। এখন ইন্টারন্যাশনাল কথাটা কেন ইউজ করা হয়েছে, এটা আসলে আইডিয়াল প্রেক্ষাপটে করা হয়েছে। কারণ আইডিয়ালি কি, আমাদের যে ইন্টারন্যাশনাল যদি সিম হয় তো আমরা অবভিয়াসলি চাবো আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন আমি যেন হচ্ছে কি একটা ইয়ার মধ্যে থাকে, একটা সার্ভিসের আন্ডারে থাকে। দ্যাটস হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল রোমিং আর কি বলা হয়েছে। তারপরে হচ্ছে লো মোবাইল অ্যান্ড বেস স্টেশন কস্ট। সো এটা আসলে কারেন্ট প্রেজেন্ট সিনারিওর অ্যাসপেক্টে বলা হয়েছে। কারণ এক সময় ছিল আপনি 1 মিনিট ফোনে কথা বলাটা আসলে খুবই এক্সপেন্সিভ ছিল। ওকে, এক্সপেন্সিভ এর থেকে বলবো এটা আসলে খুবই কস্টলি ছিল। আমরা এক্সপেন্সিভ অ্যান্ড কস্টলি দুটো কথার মানে তো বুঝি, রাইট? কস্টলি বলতে কি যে জিনিসটা আসলে অনেক দাম, হ্যাঁ, আমি এটা করতে আমার অনেক খরচ হয়েছে। আর এক্সপেন্সিভ বলতে আমার আসলে এটাকে খরচ হয় না, বাট এটা একটা আমরা হচ্ছে যে মনে করেন যে একটা নাম বাড়া, এটাকে আমরা আকর্ষণীয় করার জন্য আসলে জিনিসটাকে রাখছি। সো এটা হচ্ছে পার্থক্য। সো এখনকার প্রেজেন্ট সিনারিওতে এখন কিন্তু মোবাইল ফোনে কথা বলাটা খুব একটা যে কস্টলি এরকম কিন্তু না। হ্যাঁ, আগেকার সাথে যদি তুলনা করি, আগে আপনি 1 মিনিট ফোনে কথা বলা মানে সেই সময়ের টাকার যদি কথা চিন্তা করি, সেই সময় টাকাতে 50-60 টাকা, যেই মানে তাহলে সেই সময় টাকা মানে আজ থেকে মনে করেন আরো 20 বছর আগের কথা বলতেছি, ঠিক আছে, 20-25 বছর আগের কথা। তো সেই সময় কিন্তু এখনকার যেমন হচ্ছে 50 টাকা দিয়ে আসলে দোকানে গেলে 50 টাকা শেষ হয়ে যাওয়া কোনো ব্যাপার না, সে 50 টাকায় 500 টাকায় হচ্ছে ভাগ গেলে সেটা আসলে থাকে না। হ্যাঁ, মানে চলে গেল, এটা গেল, এটা কোথায় দিয়ে কোন দিক দিয়ে চলে গেল আসলে এটা বোঝা যায় না। কিন্তু আগে এক সময় কিন্তু 500 টাকা দিয়ে কিন্তু একটা মানুষ তার মনে করেন যে 500 টাকা দিয়ে একটা মানুষ মনে করেন যে গরুর মাংস মুরগির মাংস কিনেও হচ্ছে তার সেই সাপ্তাহিক বাজার আসলে করতে পারত,
ঠিক আছে, এখন হচ্ছে তো আপনার মাংসের কেজি 600 টাকা। তো সেই সময়ের হিসাবে যদি কথা বলি, সেই সময় মোবাইল ফোনে আপনি 1 মিনিট কথা বলতে গেলেও আপনার 50-60 টাকা দিতে হতো। তো দ্যাট ওয়াজ ভেরি কস্টলি। এখনকার সময় কিন্তু সেটা আসলে চলবে না, ঠিক আছে। সো এটাই আর কি বলা হয়েছে লো মোবাইল অ্যান্ড বেস স্টেশন কস্ট। বেস এগুলোর কস্টটাকে হচ্ছে আবার রিডিউস করে আসতে হবে। তারপর হচ্ছে গুড সাবজেক্টিভ ভয়েস কোয়ালিটি। অবশ্যই খুব স্বাভাবিক, আমি যখন হচ্ছে ফোনে কথা করব, আমি তো হচ্ছে এখন মনে করেন যে আমি মনে করেন যে নেটওয়ার্কের বাইরে, ধরেন হচ্ছে আমি বান্দরবন রাঙ্গামাটি কোনো একটা পাহাড়ের উপর, সেই ক্ষেত্রে আমার নেটওয়ার্কের সার্ভিস থাকবে না। এটাকে আমরা এখন আসলে একসেপ্ট করতে আমাদের একটু লাগে যে কেন এই সিমে থাকে না, আমরা সিম কেনার সময় কিন্তু চিন্তা করি এই সিমে আমি ভালো নেটওয়ার্ক সার্ভিস পাবো না, এটসেট্রা। বাট স্টিল আমরা সেটাকে আসলে চিন্তা করি যে হচ্ছে যে এরকম কি এটা কি হবে কি হবে না। ওকে, সো সো এখন সেই ক্ষেত্রে জাস্ট আ মিনিট, হ্যাঁ আমার একটা কল আসতেছে, আমি একটু কলটা রিসিভ করে আমি আপনাদেরকে ওকে। সো যেটা বলছিলাম, ওকে, সো অবভিয়াসলি যেটা বলছিলাম যে আমি যদি এখন একটা নেটওয়ার্কে ইয়াতে থাকি, আমি কিন্তু অবশ্যই যাবো হচ্ছে এমন জায়গায় যেখানে হচ্ছে আমার ভয়েস বা বলতে পারি যে এটা ভালোভাবে নেটওয়ার্ক আসলে আমার কথাটাকে পৌঁছায় দিচ্ছে, তাই না। সো সেটা আর কি হিসেবে বলছে। এবং অ্যাবিলিটি টু সাপোর্ট নিউ ডিভাইস। আপনি আমি একটা এমন জিএসএম এমন থাকতে হবে যেটাতে কি হচ্ছে কি ও নতুন নতুন ডিভাইসকে হচ্ছে সার্ভিস দিতে পারবে। কারণ দেখেন, আমি একটা সিম কিনে আনা মাত্র সিমটা যখন আমি মোবাইলে প্লেস করতেছি, ইমিডিয়েটলি কিন্তু আমার মোবাইলের সাথে কানেকশন হয়ে যাচ্ছে। আমার কিন্তু এটার জন্য আলাদা করে কোনো কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। এবং একটা নেটওয়ার্ক সার্ভিস যতই ক্রাউডেড হোক না কেন, ও সব সময় নতুন নতুন সার্ভিসকে একসেপ্ট করে। কখনো মনে করেন, ধরেন সবার তো একটা লিমিট থাকে, লেটস সে আমার নেটওয়ার্ক সার্ভিসের লিমিটে একদম শেষ হয়ে গেছে, সেখানেও যদি আপনি নতুন একটা ডিভাইস করেন, ও সামহাউ ওই নতুন ডিভাইসটাকে সার্ভিসের মধ্যে অ্যাভেল করে দিবে। কারণ এটা হচ্ছে বলতে পারে এটা এটা যতটা না হচ্ছে আপনার মানে করেন টেকনোলজির জন্য ইম্পর্টেন্ট, তার থেকে বেশি এটা বিজনেসের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি যদি একটা ফোনের নতুন সিম কিনে এনে দেখি আমি এই ফোনের সার্ভিস পাচ্ছি না, অবশ্যই এটা একটা কি হবে, সেই কোম্পানির জন্য একটা আসলে এটা একটা খারাপ একটা ইমেজ তৈরি হবে, খারাপ একটা রেপুটেশন তৈরি হবে। সো ওরা যখন টেকনোলজিক্যাল এসব ডেভেলপমেন্ট নিয়ে আসে, সেই সময় হচ্ছে কি ওরা এই জিনিসগুলোকে ঠিক মাথায় রাখে এবং এর উপর বেস করে আসলে জিনিসগুলোকে আসলে চেঞ্জ করে নিয়ে আসে।
ঠিক আছে। সো তাহলে হচ্ছে একটা জিএসএম হওয়ার জন্য সেখানে হচ্ছে এই 5টা আসলে কোয়ালিটির আসলে বা ক্রাইটেরিয়া ফিল আপ করার দরকার আছে। ওকে, আচ্ছা এখানে এই জিনিসগুলো আমরা হচ্ছে একটু পরে দেখবো। ওকে, সো নেক্সট যেটা নেটওয়ার্ক স্ট্রাকচার। সো আমাদের এই যে নেটওয়ার্কের যে স্ট্রাকচার, এটাকে একটা ওই যে মৌমাছির যে চাক থাকে না, সেই মৌমাছির চাকের একটা ইয়ার মতো লাগতেছে, ঠিক আছে। সো এটার ইয়াটাকে বলে হানিকম ইয়া, হ্যাঁ, কারণ হচ্ছে এটা মৌমাছির চাকের মতো লাগে। সো যেটা করা হয়, আমাদের যে নেটওয়ার্ক যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে প্রত্যেকটা নেটওয়ার্ক অপারেটরই হচ্ছে প্রত্যেকটা এরিয়াটাকে এরকম কিছু সেল আকারে ভাগ করে। ওকে, সো এবং এই প্রত্যেকটা মনে করেন ধরেন হচ্ছে একটা এরিয়া ভিত্তিক, যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটার মধ্যে একটা অবশ্যই কোথাও না কোথাও হচ্ছে কি একটা মোবাইল টাওয়ার থাকবে, এবং এই টাওয়ারটাকে সেন্টারে রেখে এইরকম একটা শেপে একটা সেল বানানো হয়। তার পরবর্তীতে হচ্ছে আবার হচ্ছে কি আরেকটা মোবাইল টাওয়ার, সেটাকে এরকম করে তৈরি করে একটা সেল তৈরি করা হয়, এবং এই ডিজাইনের উপর বেস করে মোবাইল যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা আসলে গড়ে ওঠে। সো অনেক সময় বলা হয় না যে এই মোবাইলের নেটওয়ার্ক অনেক ভালো, এটার নেটওয়ার্ক সিস্টেমটা অনেক খারাপ, এরকম থাকে না, যেমন আমরা নর্মালি যেটা বলি যে জিপি নেটওয়ার্কে হচ্ছে সবচেয়ে ফাস্ট, মানে খুবই ভালো নেটওয়ার্ক, মোটামুটি সব জায়গায় আসলে পাওয়া যায় নেটওয়ার্ক কানেকশন, এবং হচ্ছে মানে সহজে আসলে মানে খুব একটা আসলে নেটওয়ার্ক নিয়ে ঝামেলা এটাতে হয় না, যদিও যদিও এটা একটু এক্সপেন্সিভ বলবো, বাট স্টিল হচ্ছে অন্যান্য ইয়া থেকে হচ্ছে কি একটু ভালো ইয়া থাকে। তো এর তাহলে হচ্ছে আর্কিটেকচারের সাথে অন্যান্য আর্কিটেকচারের ইয়াটা কোথায়? আর্কিটেকচারাল ডিফারেন্সটা হচ্ছে বেসিকলি আপনার এই জায়গাটাতে, যে এখানে ওদের কি হয়েছে, যে ওদের হচ্ছে সেলের এরিয়াটা কম, তার মানে এখানে মনে করেন জিপির একটা যদি টাওয়ার থাকে, ওর যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে কম এরিয়ার মধ্যে হচ্ছে ওদের মানে হানিকম যে স্ট্রাকচার, সেখানে ছোট ছোট সেল করা, ছোট ছোট সেল করা, তার মানে হচ্ছে কি অনেকগুলো মোবাইল টাওয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি কানেকশনে ফোনে লাগানো মাত্রই হচ্ছে আপনি খুবই নিকটবর্তী একটা মোবাইল টাওয়ারের সাথে কানেকশন পাচ্ছেন। এখন ধরেন হচ্ছে সামথিং ধরেন XYZ, তার হচ্ছে আমরা কি পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছি না, সেক্ষেত্রে কি তারাও এই হানিকম স্ট্রাকচারই ফলো করে, বাট সেখানে দেখা যাচ্ছে কি তাদের এরিয়াটা বড়। তার মানে হচ্ছে কি আমার সেলটা এখানে আছে, সরি স্টেশন নেটওয়ার্কের ইয়াটা এখানে আছে, কিন্তু হচ্ছে কি আমার এটা স্ট্রাকচারটা ধরেন হচ্ছে কি অনেক বড় একটা এরিয়া নিয়ে। সো অনেক বড় এরিয়া, তার মানে ওর অনেক বড় একটা জায়গা কভার করতে হচ্ছে। যদি অনেক বড় এরিয়া কভার করতে হয়, তাহলে দেখা যাচ্ছে কি এই এরিয়া দিকে যেই মোবাইল গুলো কানেক্ট হবে, এরা কিন্তু খুব একটা ভালো আসলে নেটওয়ার্ক পাবে না, খুব স্বাভাবিক, কারণ ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে। সো এই জায়গায় হচ্ছে আপনি একটা মোবাইল টাওয়ারের সাথে খুব একটা ভালো আসলে নেটওয়ার্ক এখানে কানেকশন আসলে পাবেন না। ওকে, সো একটা একটা নেটওয়ার্ক ইয়াতে হচ্ছে কি করা থাকে, এরকম কিছু সেল করা থাকে। আচ্ছা, সো এই যে নেটওয়ার্ক যে স্ট্রাকচার, আচ্ছা এই নেটওয়ার্ক স্ট্রাকচারটাকে এইগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একদম ইনিশিয়ালি যদি বলা হয় তাহলে সেটাতে হচ্ছে সেল থাকে, তার পরবর্তীতে থাকে হচ্ছে সেখানে লোকেশন এরিয়া, তার পরবর্তীতে সেখানে থাকে এমএসসি সার্ভিস এরিয়া, তারপরে হচ্ছে পিএলএমএন বা পাবলিক ল্যান্ড মোবাইল এরিয়া, এটা এরপর হচ্ছে জিএসএম এর এরিয়া। এগুলো আমরা আস্তে আস্তে যাচ্ছি। সো শুরুতে যেটা ছিল আর কি সেল। সো এই যে এখানে আর কি ইয়া করে বলা হয়েছে যে সেল বেসিকলি কি করা হচ্ছে, যে সেলুলার ইউনিট, সেই সেলুলার ইউনিটের সেই হচ্ছে একটা মানে ইউনিট হিসেবে, বেসিক ইউনিট হিসেবে আর কি কাজ করতেছে। ওকে, সো এটা গেল হচ্ছে সেল। এখন লোকেশন এরিয়া বলতে কি বোঝানো হচ্ছে, কতগুলো সেল নিয়ে হচ্ছে এক একটা লোকেশন এরিয়া তৈরি হয়, এবং এই যে লোকেশন এরিয়া, এই লোকেশন এরিয়ার যে ডিজাইন, সেই ডিজাইনটা হচ্ছে কি করা হয়, এটা হচ্ছে অপারেটর টু অপারেটর করা হয়। ওকে, যে ওখানে আর কি জিনিস হচ্ছে এরকম, যে অপারেটর টু অপারেটর বলতে কি রকম, ওরা মনে করেন ধরেন হচ্ছে কি আমার ঢাকা এরিয়া, ঢাকা শহর আছে, লেটস সে হচ্ছে ঢাকা শহরে হচ্ছে 550 মোবাইলের সেল আছে, ধরেন আমরা ধরলাম 500টা মোবাইলের সেল আছে ফাইবার। এখন
রবির ওরা মনে করেন একটা ডিজাইন করবে যে রবির ইয়ার মধ্যে ধরেন হচ্ছে কি করতেছে, আমাদের যেমন হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি, তারপরে ধরেন হচ্ছে আশিয়ান সিটি, তারপর এখানে ধরেন হচ্ছে কাওলা, এখানে এখানে কিছু এরিয়াটাকে ওরা ধরেন হচ্ছে কি একটা লোকেশন এরিয়াতে ফেললো। এখন আবার অপোজিটে হইতে পারে এরকম যে জিপি যেটা করছে, জিপি হচ্ছে আশিয়ান সিটি ওইদিকে হচ্ছে আপনার ওই যে কি বলে হাজি ক্যাম্প, ও কি করতেছে ওই পাশের রেঞ্জ ধরে ও হচ্ছে ওর একটা লোকেশন এরিয়া তৈরি করতেছে। সো এই যে লোকেশন এরিয়া, এই লোকেশন এরিয়াটা আসলে অপারেটর টু অপারেটর ভ্যারি করতে পারে। সো লোকেশন এরিয়াটা বেসিক্যালি কি করে, এটা হচ্ছে অপারেটররা তাদের নিজের মতোই ডিজাইন করে ফেলে, কিন্তু এটা বেসিক্যালি বলতে পারেন যে কতগুলো সেলকে কম্বাইনলি হচ্ছে একটা লোকেশন এরিয়া আর কি বলা হয়। এটাই হচ্ছে মেইন আইডিয়া। এরপরে হচ্ছে এমএসসি সার্ভিস এরিয়া। ওকে, সো এমএসসি সার্ভিস এরিয়া হচ্ছে ওই যে কতগুলো লোকেশন এরিয়াকে হচ্ছে মিলায় হচ্ছে আমরা একটা এমএসসি সার্ভিস এরিয়া বলি। সো এমএসসি সার্ভিস এরিয়াটা কিরকম হতে পারে, যে ধরেন হচ্ছে কি এই যে ধরেন হচ্ছে আবার ধরেন হচ্ছে এই উত্তরার ওই পুরো পোর্শনটা মিলে হচ্ছে আমার একটা এমএসসি সার্ভিস এরিয়া হয়ে গেছে। ঠিক আছে, কতগুলো লোকাল এরিয়া সেগুলো কম্বাইন করে আমরা হচ্ছে এমএসসি সার্ভিস এরিয়া পাচ্ছি। তারপরে হচ্ছে পিএলএমএন এরিয়া সার্ভিস এরিয়া, পাবলিক পিএলএমএন এর ছিল হচ্ছে পাবলিক ল্যান্ড মোবাইল নেটওয়ার্ক। ঠিক আছে, সো পিএলএমএন সার্ভিস এরিয়া যেটা, সেটাতে দেখা যাচ্ছে কি কতগুলো বেসিক্যালি হচ্ছে যে একটা এরিয়াতে যতগুলো হচ্ছে করা। এখন এরিয়ার ইয়াটা কিরকম হয়, এরিয়াটা হইতে পারে যে ঢাকা শহরটাকে আমরা একটা এরিয়াতে করতে পারি। ঢাকা শহরটা ফুল একটা হচ্ছে পিএলএমএন সার্ভিস এরিয়া। ওকে, সো একটা নেটওয়ার্ক অপারেটরের আন্ডারে যতগুলো হচ্ছে আমি কতগুলো এবিসি যে সার্ভিস থাকে সেগুলোকে হচ্ছে আমরা একটাকে টোটাল হিসাব করে সেটাকে আমরা বলতে পারি একটা পিএলএমএন সার্ভিস এরিয়া। আর লাস্ট যেটা জিএসএম এরিয়া, এটা বলতে কিরকম, ফুল বাংলাদেশে হচ্ছে আমার জিপি নেটওয়ার্ক আছে, সো ফুল বাংলাদেশে এইটা হচ্ছে একটা জিএসএম নেটওয়ার্ক সার্ভিস এরিয়া। যে আমি যেই ইয়াতে আসি সে হচ্ছে জিওগ্রাফিক্যালে কতটুকু জায়গার মধ্যে হচ্ছে সে আর কি আমাকে সার্ভিস দিতে পারতেছে, সেটাই হচ্ছে জিএসএম সার্ভিস এরিয়া। এখন মনে করেন আপনার কাছে একটা ইন্টারন্যাশনাল সিম আছে, সো ইন্টারন্যাশনাল সিমের জন্য ফুল ওয়ার্ল্ডই হচ্ছে তার জিএসএম সার্ভিস এরিয়া। কারণ আমরা যদিও আসলে সে সব জায়গায় দিতে পারবে না, আপনি এটাকে নিয়ে অ্যান্টার্কটিকায় গেলে হার্ডলি এটা আসলে নেটওয়ার্ক দিতে পারবে, আপনি এটাকে নিয়ে অ্যামাজনে গেলে এটা হার্ডলি নেটওয়ার্ক দিতে পারবে, আপনি এটাকে নিয়ে সমুদ্রের খুব খুব মানে খুব ইয়ার দিকে গেলে সেখানেও সে হার্ডলি নেটওয়ার্ক দিতে পারবে। বাট আমরা যখন ইন্টারন্যাশনাল সিম বলি দ্যাট মিনস হচ্ছে কি এ হচ্ছে এটাকে আর কি আমরা অ্যাজিউম করে নিই পৃথিবীর সমস্ত জায়গায় হচ্ছে এ আমাকে একটা নেটওয়ার্ক সার্ভিস দিতে পারবে। সো ইন্টারন্যাশনাল সিমের জন্য এই জিএসএম সার্ভিস এরিয়াটা হচ্ছে হোল ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে যে এর তখন পিএলএমএন সার্ভিস এরিয়াটা আরো বেড়ে যাবে। ওকে, সো পিএলএমএন সার্ভিস এরিয়াটা হইতে পারে যে কান্ট্রি ওয়াইজ হয়ে গেল, যে একটা ইন্টারন্যাশনাল সিম এক্সওয়াইজেড তার পিএলএমএন সার্ভিস এরিয়া হইতে পারে যে লেটস সে হচ্ছে বাংলাদেশ ফুলটাই হচ্ছে তার পিএলএমএন এর জন্য সার্ভিস এরিয়া। সো এটা আর কি ওই যেটা বললাম, এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোটা সম্পূর্ণটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। কারণ কি এটা ফুললি অপারেটরের উপর বেস, অপারেটর কতটুকু জায়গার উপর কি করতেছে এটাই হচ্ছে তাদের উপর ইয়ার উপর, এবং সেই অনুযায়ী হচ্ছে আর কি ডিজাইন এগুলোকে আর কি ডিজাইন করা হয়। যেমন এখানে আর কি এটাকে আর কি একটা ইয়ার দিয়ে বলা হয়েছে যে সেল, হ্যাঁ, একটা হচ্ছে ওয়ার্ড তারপর হচ্ছে লোকেশন এরিয়া, হ্যাঁ, এরপর হচ্ছে এবিসি সার্ভিস এরিয়া, এরপর হচ্ছে কি পিএলএমএন সার্ভিস এরিয়া। ঠিক আছে, সো এখন আসেন হচ্ছে জিএসএমএম সিস্টেম আর্কিটেকচার। ওকে, সো জিএসএম এর যে সিস্টেম আর্কিটেকচার, সেই সিস্টেম আর্কিটেকচারের মধ্যে হচ্ছে এটাকে আসলে আপাতত তিনটা ভাগে আর কি আমরা এটাকে ভাগ করতেছি, হ্যাঁ, বা তিনটা আর কি এর ফেজ আছে। একটা হচ্ছে মোবাইল স্টেশন, ওকে, একটা হচ্ছে বেস স্টেশন সাবসিস্টেম, আর একটা হচ্ছে নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম, অনেক সময় নেটওয়ার্ক সুইচিং সেন্টার আর কি এটাকে বলা হয়। ওকে, সো এখন এটাতে যেটা হচ্ছে সবার প্রথমে সেটা হচ্ছে মোবাইল স্টেশন বা এমএস। সো মোবাইল স্টেশনগুলোর বেসিকলি কাজ হচ্ছে অবভিয়াসলি
মোবাইল স্টেশন। সো এখানে হচ্ছে কি ইদার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মোবাইল ইকুইপমেন্ট অর এমই, আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল অর হচ্ছে সিম। এখন মোবাইল ইকুইপমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে বেসিকলি হচ্ছে আপনার যে আমাদের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটাকে বলা হচ্ছে, এটাই হচ্ছে মোবাইল ইকুইপমেন্ট। কেন এটাকে মোবাইল ইকুইপমেন্ট বলা হচ্ছে? কারণ এর মধ্যে আমি কনভারসেশন করার জন্য আমার যা যা দরকার সব আছে। ফার্স্ট জিনিস যেটা হচ্ছে একটা ডিভাইস, এবং এদের হচ্ছে নিজের একটা আইএমইআই নাম্বার আছে, যেটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। দ্যাট মিনস মোবাইলের যে এটা কত নাম্বার ইকুইপমেন্ট সবকিছুর একটা নিজের একটা নাম্বার আছে। এবং ও কি করতে পারে, আমি যখন ফোনে কথা বলতেছি, সিম তো জাস্ট হচ্ছে আমার কি জিনিসটাকে ট্রান্সফার করতেছে, বাট মোবাইল কি করতেছে, আমার ভয়েসটাকে সে হচ্ছে কি সে মাইক্রোফোনের মাধ্যমে সেইটাকে আর কি ডেটাতে কনভার্ট করতেছে। সো এই কনভারসেশনের পাওয়ারটা থাকতে হবে, এবং হচ্ছে কি সেখানে এই যে সিগন্যাল গুলোকেও হচ্ছে কি যে পাঠানোর তার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, সিগন্যাল গুলোকে এখান থেকে একটা জায়গা থেকে একটা ইয়াতে হচ্ছে যে এই যে কনভার্ট করে, সেই কনভার্ট করার তার হচ্ছে কি একটা ইয়া থাকতে হবে, মানে পাওয়ার থাকতে হবে। এবং পাওয়ার লেভেল হচ্ছে এখানে দিছে, এখানে এটা আর কি এটা আসলে এখনকার ইয়াতে এটা আসলে ভ্যারি করতে পারে, এটা এটা আপনি স্কিপ করলেও করতে পারেন। এবং হচ্ছে কি সেখানে নর্মালি হচ্ছে একটা মোবাইল ফোনে একদম মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে 160 ক্যারেক্টারে হচ্ছে একটা এসএমএস পাঠানোর ক্ষমতা থাকতে হবে। সো মোবাইল স্টেশনের জন্য হচ্ছে ফার্স্ট জিনিস কি কি রাখতেছে, মোবাইল ইকুইপমেন্ট, বেসিকলি হচ্ছে একটা মোবাইল ফোন, একদম শর্ট করে বলতে পারি। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে সিম অথবা সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সো অবভিয়াসলি প্রত্যেকটা সিমের মধ্যে হচ্ছে যেটা থাকে যে একটা মোবাইল একটা আইডেন্টিটি থাকে, যেমন হচ্ছে কি প্রত্যেকের আমাদের ফোন নাম্বার আলাদা, ঠিক আছে? সো এবং এই সিম কার্ড গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ট্র্যাক করা যাইতে পারে, কারণ ওদের হচ্ছে আলাদা আলাদা আইএসবিএন নাম্বার থাকে। ঠিক আছে, সো এভাবে আর কি ট্র্যাক করা যেতে পারে। জি। আহ হ্যাঁ, নিতে পারেন। ওকে, সো এর ম্যাম পরবর্তীতে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নেক্সট ক্লাসে। এর পরবর্তীতে যেটা থাকে সেখানে হচ্ছে যে এখানে থাকে যে প্রোটেক্টেড বাই আ পিন, ওই যে মোবাইলের মধ্যে পিন যখন দেখবেন আপনাদের মোবাইলে, যখন আমাদেরকে একটা সেলে মুভ করতেছি, তো প্রত্যেকটা সেলের জন্য আমরা বললাম কি আলাদা করে বিটিএস আছে। এখন এই ক্ষেত্রে কি হবে, যখন হচ্ছে সেল টু সেল মুভমেন্টটা হচ্ছে, সেই সময় কি হচ্ছে যে আমি এ নাম্বার সেল থেকে বি নাম্বার সেলে গেলাম, তাহলে এ নাম্বার সেলের বিটিএস আমি যতক্ষণ ছিলাম, এটা থেকে যখন আমি বি নাম্বার সেলে গেলাম, তখনই কি করতেছে আমার মোবাইলে যে সিমটা সে হচ্ছে সেই বিটিএস এ রেজিস্টার করতেছে। সো তার মানে আবার বিটিএস কি কন্টিনিউয়াস আসলে আমাকে ট্র্যাকের মধ্যে লাগতেছে। তো এই যে কন্টিনিউয়াস রেজিস্ট্রেশন, সেটাকে বলা হচ্ছে হোম লোকেশন রেজিস্টার। এরপর আসুন হচ্ছে ভিজিটর লোকেশন রেজিস্টার। ওকে, সো ভিজিটর লোকেশন রেজিস্টার বলতে ধরেন হচ্ছে আমি উত্তরাতে আমার মোবাইলটা আমি সিমটা কিনছি, তাহলে আমার সাবস্ক্রিপশনটা কোথায় আছে, উত্তরাতে আছে, এটা হচ্ছে রেজিস্টার রাখতেছে। এটা ছাড়াও ও যেটা করতেছে, ও হচ্ছে এরিয়া ভিত্তিক, ধরেন হচ্ছে আমরা এর আগে যেটা ছিল হোম লোকেশনটা ছিল সেল ভিত্তিক, যে এখানে হচ্ছে এরিয়া ভিত্তিক। এরিয়া ভিত্তিক বলতে কিরকম, লেসে ঢাকা এরিয়ার মধ্যে কতগুলো হচ্ছে আমার মোবাইল ফোন কারেন্টলি রেজিস্টার আছে, সেগুলোর হচ্ছে ট্র্যাক রাখা হচ্ছে ভিএলআর এর কাজ। এরপর আসলে হচ্ছে অথেন্টিকেশন সেন্টার। অথেন্টিকেশন সেন্টার বলতে যেটা বোঝানো হয় হচ্ছে আমার সিমটাকে অথেন্টিকেট করা হয়, যে যেমন এখন অনেক রকমের অথেন্টিকেশন, যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেশন করে, এরকম বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেগুলো দিয়ে অথেন্টিকেশন করা হয়। এরপর হচ্ছে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বলতে যেটা বোঝানো হয় যে আমার প্রত্যেকটা ফোনের একটা করে আইএমইআই নাম্বার থাকে, এবং যে মুহূর্তে আমি যে কোনো সিম ইউজ করলাম, সিমটা ইউজ করা মাত্রই ও অটোমেটিকলি আমার আইএমইআই নাম্বার হচ্ছে ওর অপারেটরের কাছে পাঠায় দিবে। এবং এটা শুধু ওর অপারেটরের কাছে সীমাবদ্ধ থাকে না, আইএমইআই যে নাম্বারটা থাকে এটা জেনারেলাইজ থাকে সব অপারেটর। আপনি যদি আপনার নতুন একটা ফোনে রবি সিম লাগানোর সাথে সাথে আপনার ফোনের আইএমইআই নাম্বারটা এটা একদম জেনারেল একটা ডেটাবেজে সেভ হয়ে যাবে। এটা রবিও দেখতে পারবে, জিপিও দেখতে পারবে, বাংলা লিংকও দেখতে পারবে, টেলিকনে ওভারঅল সবাই দেখতে পারবে।
ঠিক আছে। সো যার কারণে যেটা বলা হয় যে এখন কারেন্টলি হচ্ছে রিসেন্টলি একটা আইএমইআই নাম্বার দিয়ে একটা ঝামেলা হয়েছিল, যার কারণে মোবাইল মার্কেটে কিছু আপ ডাউন হয়েছিল। এটা একটা মেইন রিজন হচ্ছে কি, যে এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি রেজিস্টার করতে হয়, যে আমার দেশে কতগুলো আইএমইআই নাম্বার রেজিস্টার করে রাখতে হয়, রেজিস্টার করে ফোনকে রেজিস্টার করতে হয়। এখন যে অনেক সময় দেখা যায় যে লাগেজ ক্যারি করে যে ফোনগুলো নিয়ে আসা হয়, সেগুলো অনেক সময় দেখা যায় কি মানুষজন ওই আইএমইআই নাম্বারটা রেজিস্টার করে না, করে এটা একটু কস্টলি। সো যার কারণে যেটা হয় যে যদি আপনি এরকম একটা ফোন আসলে আপনি মোবাইলে সেভ করেন, ফোন ইউজ করেন, আপনি যখনই ফোনের মধ্যে সিমটা লাগাবেন, সিম কি করবে, ওই আইএমইআই নাম্বারটা হচ্ছে নিয়েও চেক করবে কে এই জিওগ্রাফিতে এটাকে অ্যালাউড কিনা। ও যখন দেখবে যেটা অ্যালাউড না, আপনার ফোনের সাথে কোনো সিমের সার্ভিসই আসলে কাজ করবে না। এরপর হচ্ছে অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স সেন্টার, ওএমসি। এটা বেসিক্যালি হচ্ছে কি, যে এটাতে আসলে ওভারঅল যা যা অপারেটিভ যে কাজগুলো আছে সেগুলো সব আসলে এখানে মেইনটেইন করা হয়। ওকে, সো এটাই গেল হচ্ছে আমার জিএসএম এর আর কি ফুল আর কি ইয়াটা। ঠিক আছে, সো এটার স্লাইডটা আমি হচ্ছে আপনাদেরকে ইয়াতে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, সো এটা গেল হচ্ছে জিএসএম। এরপর আমরা যে নেক্সট টপিকটা শুরু করব সেটা হচ্ছে আমাদের সেলুলার টেলিফোনে। এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। এই টপিকটা হচ্ছে আমরা মেইনলি বই থেকে পড়বো, এটা পাশাপাশি একটা স্লাইড আছে, স্লাইড থেকে কিছু পোর্শন আর কি দেখবো। ওকে, সো এই টপিকটা শুরু করতেছি। এখন সেলুলার টেলিফোনের যে ব্যাপারটা, এটা টোটালি বলতে পারি, এটা কিছু পোর্শন বলতে কি ম্যাক্সিমাম পোর্শনই হচ্ছে যে এখনই আমরা যে জিএসএমটা দেখলাম, জিএসএম এর সাথে অনেকখানি মিল আছে। সো সেলুলার টেলিফোনে বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে, একটা মানুষ ট্রাভেল করা অবস্থায় তার যে ফোন থাকে, সেই ফোনের সাথে আমার যে হচ্ছে এই যে স্টেশন, মোবাইল স্টেশনের যে কানেকশন, এই কানেকশনটাকে বলা হচ্ছে সেলুলার টেলিফোনে। ওকে, এটা টেলিফোনে হবে, এখানে আই দেওয়া, বাট এটা অ্যাকচুয়ালি টি হবে। ঠিক আছে, সো এটার মেইন আইডিয়াটাই হচ্ছে কি, দ্যাট মিনস হচ্ছে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একজনকে কল করতে পারবো, কল করে সেখানে কনভারসেশন গুলোকে আর কি চালাতে পারবো। এবং এটার জন্য হচ্ছে যে প্রত্যেকের জন্য ওই যে আপনার ওই যে বেস স্টেশন, এমএসসি, মোবাইল সুইচিং সেন্টার, এইসব হাবিজাবি লাগবে, এগুলো আমরা সব আগে দেখছি। ওকে, এখন এখানেও দেখেন একটা কথা বলা হয়েছে, যে আমি এই কথাটা ওইখানেও বলছি, যে আমাদের যে জিএসএম এর মধ্যে সেল সাইজ গুলো ফিক্সড না, এটা হচ্ছে অপারেটরের উপর বেস করে, অপারেটর নিজের ইচ্ছা মতো জিনিসটাকে আসলে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, এখানে অপারেটরের সম্পূর্ণটা আর কি নিজের নিজের উপর। এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে, যে হচ্ছে আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি, যে পপুলেশনের উপর বেস করে। লেটস সে আমি যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, ঢাকা শহরে দেখবেন আপনি বিল্ডিং বাড়িতে আপনি ছাদে দাঁড়ালে দেখবেন বিল্ডিং এর উপরও হচ্ছে মোবাইল টাওয়ার কিছু দেওয়া আছে, মোবাইল টাওয়ার আর কি দেওয়া আছে। ঠিক আছে, তো ওকে, ঠিক আছে, তো যেখানে ছিলাম, যে আপনি ঢাকা শহরে আসলে মানে ছাদে দাঁড়ালে দেখতে পারবেন যে কোনো না কোনো মোবাইল টাওয়ার। হ্যাঁ, এটা একটা মেইন রিজন হচ্ছে কি, যে এখানে যেহেতু খুবই ঘনবসতিপূর্ণ, সো যার কারণে যেটা হয় যে অনেক বেশি আসলে এটার ক্যাপাসিটি, এটা আর কি প্রয়োজন হচ্ছে। কারণ আমার যে মোবাইল টাওয়ার গুলো আছে, এগুলোর একটা ক্যাপাসিটি থাকে, সবকিছুর একটা ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটির ঊর্ধ্বে তো আর কিছু নেই। সো যেহেতু এখানে ওভার পপুলেটেড বা পপুলেশন অনেক বেশি, তার মানে আসলে কি এখানে আসলে আপনার মোবাইল টাওয়ারের সংখ্যাও বেশি, কারণ মানুষ বেশি, তার মানে একটা টাওয়ারের জন্য যদি একটা টাওয়ার যদি 5,000 6,000 যদি স্টেশনকে আসলে হ্যান্ডেল করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি এখানে যেহেতু সব মানুষ বেশি, তো টাওয়ারের সংখ্যা বেশি, তো যার কারণে কি এখানে সেল সাইজ গুলো ছোট ছোট হয়ে গেছে এবং অনেক বেশি টাওয়ার। কিন্তু সেই একই সিনারিও যদি আপনি একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু নাম্বার অফ টাওয়ারটা আসলে তুলনামূলক কম। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ব্যাপার। এর পরবর্তীতে যেটা আছে ফ্রিকোয়েন্সি রিউজ প্রিন্সিপাল। সো আপনাদেরকে একটু আগে বলছিলাম যে হচ্ছে যে একটা একটা এক্সাম্পল বলছিলাম, যে হচ্ছে যদি এরকম হয় যে আমার একটা
ফ্রিকোয়েন্সি আমি যদি পাশাপাশি একই জায়গায় বসে দুইজন কথা বলি, সেখানে দেখা যাচ্ছে কি একজনকে 10 থেকে 20 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি দিচ্ছে, আরেকজনকে 20 থেকে 30 হার্টজের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিচ্ছে। এখন এই জিনিসটা যদি আপনি একটা ভাস্ট একটা ব্রড সেন্সে যদি চিন্তা করেন, সেখানে দেখা যাচ্ছে কি যে আপনি একটা টাওয়ারের পক্ষে মনে করেন 6000-7000 ফ্রিকোয়েন্সি আসলে তৈরি করা পসিবল না। সেই ক্ষেত্রে যেটা করা হয় সেখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলোকে রিইউজ করা হয়। হ্যাঁ, যে একই ফ্রিকোয়েন্সি বাট হচ্ছে যদি একটু ডিস্টেন্স ইয়াতে থাকে, সেই ক্ষেত্রে যেটা করা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি গুলোকে আসলে রিইউজ করা হচ্ছে, যে একই টাওয়ারের আন্ডারে দুইজন মানুষ হয়তো বা 10-20 ফ্রিকোয়েন্সিতে আসলে কথা বলতেছে, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ। এখন ফ্রিকোয়েন্সি রিইউজের ফ্যাক্টর যেটা, এটাকে কতগুলো ফ্যাক্টর অফ 4, ফ্যাক্টর অফ 7 এরকম ভাবে এটাকে আর্কিটেকচারটাকে ডিজাইন করা হয়েছে। সো রিইউজ ফ্যাক্টর 4 এ যেটা বলা হচ্ছে যে এখানে যখন হচ্ছে 1 2 3 4 এরা চারটা হচ্ছে একই ফ্রিকোয়েন্সি ইউজ করে, একই ধরনের ফ্রিকোয়েন্সি। আবার যেমন দেখেন এখানে ফ্যাক্টর অফ 7 এ যেটা হয় যে সেখানে দেখা যাচ্ছে যে এই 7টা হচ্ছে একই ধরনের ফ্রিকোয়েন্সি আসলে ইউজ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে এখানকার একটা আইডিয়া যে একই ধরনের ফ্রিকোয়েন্সি মাল্টিপল সেল আসলে ইউজ করে এই জিনিসটাকে আরো এফিশিয়েন্ট করে। এর পরবর্তী যেটা ট্রান্সমিটিং এর যে ব্যাপারটা, ট্রান্সমিটিংটা হচ্ছে কি যে আপনাদেরকে একটু আগে যে জিএসএম এর একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে ফোন যখন যাচ্ছে সেটা বিটিএস এ যাচ্ছে, বিটিএস থেকে বিএসসি তে যাচ্ছে, পিএসসি থেকে সেটা এমএসসি হয়ে ঘুরে আর কি তারপরে হচ্ছে এটা আর কি যাচ্ছে। তো এই যে আইডিয়াটা, এটাই হচ্ছে ট্রান্সমিটিং। আর রিসিভিং এর এন্ডে কি ছিল, এমএসসি থেকে হচ্ছে কি সে বিএসসি তে আসতো, বিএসসি থেকে বিটিএস থেকে হচ্ছে রিসিভার এন্ডে ফোনের কাছে আসতো। সেটা ছিল হচ্ছে রিসিভিং এর আইডিয়া। এর পরবর্তীতে আসেন হচ্ছে হ্যান্ড অফ। তো হ্যান্ড অফ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যান্ড অফ জিনিসটাকে হচ্ছে এরকম করে বলা যায়, লেটস সে আমি এখন ফোনে কথা বলতেছি, ফোনে কথা বলতে বলতে ধরেন হচ্ছে কি আমি লেটস আমরা অ্যাজিউম করে নিলাম যে আমার ভার্সিটি থেকে কাওলা বাজার হচ্ছে একটা সেল, কাওলা বাজার থেকে কাওলা রেলগেট হচ্ছে একটা সেল। ঠিক আছে, সো আমি ফোনে ভার্সিটি থেকে কথা বলতে বলতে আমি কাওলা রেলগেট পর্যন্ত যাচ্ছি। সো তার মানে যখনই আমি কাওলা বাজারে যাব তখন কিন্তু কি আমি আগের সেল থেকে নতুন একটা সেলে যাচ্ছি। তো এই যে সেল চেঞ্জ হওয়ার সময় মোবাইল স্টেশনের সাথে আপনি কানেকশনটা কিভাবে এস্টাবলিশ করতেছেন, কিভাবে বিল্ড আপ করতেছেন, এটাই হচ্ছে হ্যান্ড অফ। হ্যান্ড অফ দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে হার্ড হ্যান্ড অফ, একটা হচ্ছে সফট হ্যান্ড অফ। হার্ড হ্যান্ড অফটা কি, এখানে হচ্ছে অ্যাট এ টাইম একটাই মোবাইল স্টেশনের সাথে কানেক্ট থাকতে পারে। সো দ্যাট মিনস আমি যেই মুহূর্তে কাওলা বাজারটা ক্রস করব, আমি প্রিভিয়াসলি ভার্সিটির স্টেশনের সাথে কানেক্টেড ছিলাম, ও কি করবে ওই স্টেশনের সাথে ডিসকানেক্ট করে কাওলার স্টেশনের সাথে কানেক্ট করতেছে। সো তার মানে এখানে একটা সময় থাকছে যে সময়টা আসলে আমি সার্ভিসটা আসলে আমার কাছে অ্যাভেলেবল থাকবে না। সো ওই সময় যদি আমি কোনো কথা বলি সেই কথাটা কিন্তু কোথাও পৌঁছাবে না। ওকে, আর সফট হ্যান্ড অফটা কি, ও অ্যাট এ টাইম দুইটা স্টেশনের সাথে কানেক্ট থাকতে পারে। সো দ্যাট মিনস ও যখনই দেখতেছে যে ও এখান থেকে সেল চেঞ্জ করতেছে, ও কি করবে, ও কিন্তু ভার্সিটি স্টেশনের সাথে কানেক্টেড আছে, এই অবস্থায় কি করবে, কাওলা যে স্টেশন আছে তার সাথে কানেক্ট করবে। যেই মুহূর্তে দেখলো যে আমি কাওলা বাজার ক্রস করে ফেলছি, মানে আমি নতুন সেলে চলে আসি, ও আগের স্টেশনের সাথে কানেকশনটাকে ডিসকানেক্ট করে দেবে, ডিসকানেক্ট করে নতুন কানেকশন। তার মানে এটা একটা কন্টিনিউয়াস কানেকশন, তার প্লেস হচ্ছে এখানে আমি কন্টিনিউয়াসলি আসলে মোবাইল সার্ভিসটা আসলে পেয়ে থাকবো। তারপরে হচ্ছে রোমিং। রোমিং বলতে যেটা বোঝাচ্ছিলাম যে আমি যতক্ষণ নেটওয়ার্ক সার্ভিসের আন্ডারে থাকবো, নেটওয়ার্কের রেঞ্জের আন্ডারে থাকবো, ততক্ষণ আমার সার্ভিস অ্যাভেলেবেল থাকবে। এটার জন্য আমাকে আলাদা করে সার্ভিসের জন্য পারমিশন কোনো কিছু চাইতে হবে না। এটাই হচ্ছে আমার রোমিং। এর পরবর্তীতে যেটা ফার্স্ট জেনারেশন, এগুলো আসলে কি ফার্স্ট জেনারেশন আমাদের যে জিএসএম মোবাইল যে নেটওয়ার্কিং সেলুলার যে নেটওয়ার্ক, সেগুলোতে নেটওয়ার্কের বেসে কি ধরনের আর কি করা হয়েছে। সো ফার্স্ট জেনারেশনের যে মোবাইল ফোনগুলো ছিল সেগুলোতে এএমপিএস বা অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম আর কি ইউজ করা হতো। এটা বেসিক্যালি একটা অ্যানালগ সিস্টেম থাকতো, এবং এগুলোতে দেখা যেত কি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সের যেটা, সেটা ইউজ করে আসলে এখানে কাজগুলো করা হতো। ওকে, এটাই ছিল আমাদের ফার্স্ট জেনারেশনের মোবাইল ফোনগুলোর হচ্ছে আর কি সেলুলার টেলিফোনের আর কি আইডিয়াটা।
সেকেন্ড জেনারেশনে যেটা করা হলো, সেকেন্ড জেনারেশনে কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হলো, যেখানে হচ্ছে আগের থেকে নয়েজ ভালো রিমুভাল করা হচ্ছে। তারপরে হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে হাই কোয়ালিটি ফোন ভয়েস কমিউনিকেশন করা হচ্ছে। তো দেখা গেল সেকেন্ড জেনারেশন তিনটা জিনিস আর কি নিয়ে আসা হচ্ছে, একটা ডিএমস, একটা জিএসএম, আর একটা হচ্ছে IS-95 হচ্ছে সিডিএম, এই জিনিসগুলো পড়তে হবে। সো এবং এটার পাশাপাশি দেখেন প্রত্যেকটার মধ্যে দেখেন টিডিএম এ টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো সেকেন্ড জেনারেশন প্রথমে যেটা ডিএমস ছিল, এখানে বেসিকলি যেটা করা হয় ডিজিটাল এএমপিএস, আগেটা ছিল অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম যেটাতে অ্যানালগ ইউজ করা হতো, সেকেন্ড জেনারেশনে এটাকে ডিজিটালাইজড করা হলো। তার পরবর্তী যেটা জিএসএম কে নতুন করে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি যেটা করা হয়েছে IS-95, যেটার মধ্যে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল এক্সেস, ঠিক আছে, সেই কোড ডিভিশন মাল্টিপল এক্সেসে হচ্ছে সেটাকে আসলে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এরপর এটার পরবর্তীতে যেটা এখানে হচ্ছে একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্ড জেনারেশনে যেটা যেটা ইমপ্রুভমেন্ট নেওয়া হয়েছে, থার্ড জেনারেশনে ইমপ্রুভমেন্ট গুলো কি কি, যে ভয়েস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা হয়েছে, ডেটা রেটটাকে ইমপ্রুভ করা হয়েছে, তারপরে প্যাকেট সার্কিট সুইচিং এর যে সার্ভিস, সেই সার্ভিসগুলোকে নিয়ে আসা হয়েছে, 2 GHz এর ব্যান্ড আর কি ইউজ করা হয়েছে। তো এই জিনিসগুলো করতে হবে। তো এখানে হচ্ছে এই জিনিসগুলোকে আর কি আপনাদের দেখতে হবে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের বইয়ের পোর্শনে সেলুলার এর পরবর্তী যেটা আমি বলছি, ওকে, এখানে কিছু আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব সেলুলার কনসেপ্ট। এখানে আবার একটা ইন্ট্রো থেকে, যে সেলুলার কনসেপ্টের মেজর আইডিয়াটাই ছিল দুইটা জিনিস, একটা হচ্ছে স্পেকট্রাল কনজেশন, একটা হচ্ছে ইউজার ক্যাপাসিটি। সো স্পেকট্রাল কনজেশন বলতে যেটা বোঝানো হচ্ছে, ধরেন হচ্ছে আমার একটা যদি ক্যাপাসিটি 6000, একটা বিটিএস স্টেশনের যদি ক্যাপাসিটি 6000 থাকে, তাহলে ওর এই থাকতে হবে, ওর কাছে যদি 6000টা ফোন কল অ্যাট এ টাইম যদি আসে, দ্যাট মিনস ওকে 6000টা সার্ভিস দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এটা হচ্ছে একটা জিনিসকে সেলুলার টেলিফোনে হওয়ার একটা মেইন আইডিয়া। সেকেন্ড যেটা ইউজার ক্যাপাসিটি বলতে যেটা, যে অবভিয়াসলি যে এটা খুবই যে যখনই নতুন কোনো ইউজার আসবে তখনই যেন হচ্ছে ওই হচ্ছে এখানে আসলে আমাকে সার্ভিস দিতে পারে, ঠিক আছে। এটার পাশাপাশি যেমন হচ্ছে কিরকম, যে যতজন ইউজার আছে ততজন ইউজারকে যেন ও সার্ভিসটা প্রপারলি আর কি দিতে পারে। এছাড়া এখানে যা যা আছে এগুলো মোটামুটি আপনাদের সব বলা হয়েছে। যেখানে হচ্ছে আপনাদের ফ্রিকোয়েন্সি রিউজের কথা বলা হয়েছে, যেমন এখানে ওই যে 7 যেটা আর কি 7 রিউজ যেটা ছিল সেটার আর কি ফ্রিকোয়েন্সি রিউজের এখানে স্ট্রাকচারটা দেখানো হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাদের আচ্ছা চ্যানেল অ্যাসাইনমেন্ট স্ট্র্যাটেজি বলতে কি, একটাকে চ্যানেল হওয়ার জন্য এখানে দুইটা গোল থাকবে, একটা হচ্ছে ইনক্রিজিং ক্যাপাসিটি, একটা হচ্ছে মিনিমাইজিং ইন্টারফারেন্স। অবভিয়াসলি যে আমরা চাবো আমাদের মোবাইল স্টেশনের ক্যাপাসিটি যেন কন্টিনিউয়াস ইনক্রিমেন্ট অবস্থা থাকে, কারণ এটা অবভিয়াসলি আমার জন্য লাভবান। আর সেকেন্ড যেটা মিনিমাইজিং ইন্টারফারেন্স, আমি যদি ওই যেটা বললাম যতগুলোই আমি ফোন কল করি না কেন, আমার যেন ফোন কলে কোনো ইন্টারফিয়ারেন্স না হয়, কারণ ইন্টারফিয়ারেন্স হওয়া মাত্রই কি এখানে কোনো না কোনো একটা ইস্যু আছে, কোনো না কোনো একটা ঝামেলা আছে, তাই না। সো এই জিনিসটা আর কি এখানে করতে হবে। এরপর যে এখানে হ্যান্ড অফ স্ট্র্যাটেজি এগুলো সব আর কি এখানে ওই আগের মতনই, ঠিক আছে, ইন্টারফারেন্স কিভাবে হ্যান্ডেল করতে হবে বা এই জিনিসগুলো। ওকে, সো এটা গেল হচ্ছে আপনাদের দুইটা টপিক। তাহলে টপিক 1 নম্বর যেটা ছিল সেটা ছিল জিএসএম দিয়ে তো যেটা আপনাদেরকে স্লাইড দেওয়া হবে। আর টপিক যেটা সেকেন্ড যেটা সেটা হচ্ছে সেলুলার কনসেপ্টটা হচ্ছে আমরা দুটো জায়গা থেকে দেখবো, একটা হচ্ছে বই থেকে দেখবো, আর একটা হচ্ছে স্লাইডের ওই একটা দুইটা পেজ আর কি বলা যায়, একটা দুইটা পেজ থেকে আর কি আমরা ওখান থেকে আর কি দেখবো। ওকে, সো এটা গেল হচ্ছে আপনাদের এখন হচ্ছে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে হচ্ছে আমি এখন রোল কল করে আপনাদের ক্লাস শেষ করে দেব। ম্যাম একটু মানে কনফিউশন হয়ে যাচ্ছে আর কি, যে স্লাইড আবার বইয়ের কোনগুলো আর কি একটু দাগাই দিলে বা ওইটাই মেনলি পড়বেন, ঠিক আছে। আর স্লাইডের হচ্ছে ওই ফার্স্টের দুইটা পেজ আমি একটু মানে লিখে দিলে ভালো হতো আর কি, জিসিআর হয়তো। আপনারা লিখে নেন না কেন, নোট আমি তো পড়াই যখন, আপনারা এটা একটু পেজ নাম্বার নোট করে নিতে পারেন না, পেজ নাম্বার গুলো তো পড়ানোর সময় একটু নোট করে নিতে হবে।
তাই না? যে টপিকগুলো পড়ছি আপনি হচ্ছে এই বইয়ের চ্যাপ্টার 60টা যাবেন, চ্যাপ্টার 16-এ যে সেখান থেকে দেখে নেবেন। ওকে, বই হচ্ছে আপনাদের ইয়াতে দেওয়া হয়েছে, আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি। ওকে, স্লাইডার বইয়ে হুবহু সেমই আছে, শুধু হচ্ছে মনে হয় এইগুলো সব একই জিনিসই যেগুলো আমি আপনাদের বই থেকে দেখাইছি, শুধু মনে হয় যে এখানে এই পোর্শনটুকু আর কি বইয়ে নাই, মেজর ব্রেক থ্রু, যেটার কারণে সেলুলার কনসেপ্টটাকে আসলে নিয়ে আসা হয়েছে, এই জিনিসটাই শুধু বইয়ে নাই। সো এই জিনিসটাই আর কি আলাদা করে বলা হয়েছে। ওকে, ঠিক আছে, রোল কল করছি। আজকে 2 দিনের রোল কল হবে, কারণ হচ্ছে গত দিনের ক্লাসটা দুইটা আর হচ্ছে আজকেরটা দুইটা মিলা একসাথে। ঠিক আছে, দীপা দাস, জাহিদ হাসান, আবির হোসেন, তানিম আহমেদ, প্রেজেন্ট ম্যাম। ইমতিয়াজ, রাজীব আহমেদ, ইব্রাহিম খলিল, রাফিও, রবিউল, তানজিম হাসান, প্রেজেন্ট মিস। আরাফাতুল, ফাতেমা, সাদিয়া, ইমরান, প্রেজেন্ট ম্যাম। মুয়াজ, হামিম, নাহিদ, শাহাদাত, ইয়েস